দেশের ইস্যু নিয়ে বিদেশে অপপ্রচার রোধে সম্পাদকদের ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী। সহিংসতার চিত্র গণমাধ্যমে তুলে ধরার আহ্বান। ঢাকাসহ 4 জেলায় 7 ঘণ্টা কারফিউ শিথিল। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় অর্থকষ্টে পরিবহন শ্রমিকরা। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। সংস্কৃতির অঙ্গনে শোকের ছায়া। এবং নওগাঁয় সবজির ভালো ফলনে কৃষকের স্বস্তি। সরবরাহ হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। দেশের ইস্যু নিয়ে বিদেশে মিথ্যা প্রচারণা রোধে সম্পাদকদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অগ্নিকাণ্ড আর সহিংসতার চিত্র সঠিকভাবে গণমাধ্যমে তুলে ধরার আহ্বানও জানান তিনি। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। নিজ কার্যালয়ে সমসাময়িক প্রেক্ষাপটে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এডিটর গিলসের আয়োজনে এতে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও বার্তা প্রধানরা। কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে এ সময় কোটা আন্দোলনে ভর করে দেশব্যাপী নাশকতা পরিকল্পিত বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এই নাশকতায় জড়িত স্বাধীনতা বিরোধী অপশক্তি। যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। গণতন্ত্র স্বাধীনতাকে নস্যাৎ করতেই এই হামলা অভিযোগ করে সরকার প্রধান বলেন, নাশকতা থেকে বাদ যায়নি কোনো কিছুই। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। জঙ্গিবাদ ও সন্ত্রাস কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না জানিয়ে জনগণকে এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। একই সঙ্গে এই সহিংসতার চিত্র গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরতে সম্পাদকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনবার্তা সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীতে বহাল হয়েছে কারফিউ। পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নাগরিকদের সুবিধার্থে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। দেশের বাদবাকি জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। এদিকে সরকারি অফিস, ব্যাংক, গণমাধ্যম সহ জরুরি খাতে চালু হয়েছে ইন্টারনেট সেবা। বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজধানীতে সকাল 10টা থেকে শিথিল হচ্ছে কারফিউ। 11টায় শুরু হবে সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম, তাই সড়কে বেড়েছে যানবাহনের চাপ। দর্শক, এ সময়টাতে রাজধানীর জনজীবনের চিত্র তুলে ধরছেন সহকর্মী এমআর আসাদ। দর্শক, আমি এখন আছি মিরপুর 12 নম্বর মোড়ে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে গাড়ির যে চাপ, যানবাহনের যে চাপ, গণপরিবহনও দেখা যাচ্ছে কিছু, সেগুলো কিন্তু বাড়ছে। এবং আপনারা এটাও জানেন যে আজকে সকাল 10টা থেকেই কিন্তু যে চলমান যে কারফিউ আছে সেটা কিন্তু শিথিল হবে অনেকটাই, এবং 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত খোলার রাখার একটি সময় কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং যারা আসলে দূরের কোনো অফিসে যাবেন, যাদের কর্মস্থল বা গন্তব্যস্থল কিছুটা দূরে, তারা কিন্তু অনেক সকালই বের হয়ে পড়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু
প্রাইভেট কারের পাশাপাশি বা ইজি বাইকের পাশাপাশি গণপরিবহনও কিন্তু দেখা যাচ্ছে এবং অফিসগামী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই গণপরিবহনগুলো ব্যবহার করছেন। এছাড়াও আমরা সড়কে কিন্তু প্রচুর পরিমাণে অটোরিকশা এবং ইজি বাইকও দেখছি এবং এই অটোরিকশা এবং ইজি বাইকগুলো ব্যবহার করেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে তাদের গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছেন। এছাড়া আমরা যে বিষয়টি দেখেছি যে যানবাহন বা গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলোর চাপ সড়কে বাড়লেও সেই সঙ্গে সঙ্গে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আসলে রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়ক বা মোড়গুলো রয়েছে সেখানে তাদের অবস্থান রয়েছে। তো রাজধানীর মিরপুর 12 নম্বর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আন্দোলন কারফিউয়ে স্থবির সারা দেশের জনজীবন, যানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রায় বন্ধ দূরপাল্লার যান চলাচল। এতে বিপাকে পড়েছেন যাত্রী সাধারণ। এদিকে উপার্জন বন্ধ থাকায় অর্থ কষ্টে পড়েছেন পরিবহন শ্রমিকরা। ওবায়দুল হক মারুকের রিপোর্ট। গত কয়েকদিনের আইনশৃঙ্খলা অবনতি ও কারফিউর কারণে রাজধানীর বাস টার্মিনালগুলোতে চলছে অচল অবস্থা। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা যায় দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিপাকে যাত্রী সাধারণ, আর অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। অল্প সময়ের জন্য কারফিউ শিথিল থাকায় জরুরি প্রয়োজনে ঢাকা ত্যাগ করা যাত্রীদের অনেকেই পড়েন ভোগান্তিতে। লালমনিরহাট তো অনেক দূরে, এখন গাড়ি না থাকলে কি করবেন? যেতে হবে তো ভাই, বাসায় দীর্ঘদিন ঢাকায় আটকে আছি, যেতে পারতেছি না। বাসায় অনেক প্রয়োজন, ফ্যামিলির লোকজন অসুস্থ। এখন রাত 9টা-10টার মধ্যে যদি আমি বাস না পাই আর টাউন সার্ভিসগুলো যদি এর মধ্যে বন্ধ হয়ে যায়, এটা আমার জন্য কঠিন বড় সিচুয়েশন না? বাসায় যাওয়াটা ইমার্জেন্সি খুব। আমাদের তো লং রুটের কাজ ভাই, এখানে তো সারাদিন যে সময় 2-1 ঘন্টা লকডাউন শিডিউল করে তখন তো আর যাওয়া যাবে না। আমি জানতাম না এখন সবকিছু শিথিল আছে, এই জন্য বেরোইছিলাম। আমরা এখানে আসতেই মনে করেন সকালে 10টার সময় বেরোইছি, আমরা আসছি অনেক দূর থেকে, কিন্তু যে কোনো পরিস্থিতির কারণে, গাড়ি পরিস্থিতির কারণে এখন যাইতে পারতেছি না, গাড়ি ছাড়তেছে না, সবাই বসে আছি। এদিকে পরিবহন চলাচলে নিয়ন্ত্রণ ও যাত্রী কম থাকায় আয় বঞ্চিত শ্রমিকরা। আজকে 6 দিন যাবত আমরা এভাবে টার্মিনালে বসা, আমাদের ফ্যামিলি চলতেছে না, আমাদের গাড়ি করে চলতেছে না, আমাদের পেটে নাই ভাত, আমরা অসহায় হয়ে গেছি। এইভাবে দিন চলে তাহলে তো আমরা বাঁচবো না। শ্রমিকরা সবাই অনাহারে, আর এদের দেখার মতো কেউ নাই। এদের দেখার মতো যদি কোনো ব্যবস্থা থাকতো আমার মনে হয় শ্রমিকরা হয়তো ডাল ভাত হয়তো খায় বাঁচত। গাবতলীতে আসা অনেক যাত্রীরাই জানতেন না যে বিকেল 5টার পরে আর গাড়ি চলবে না, তাই তারাও যেমন সীমাহীন দুর্ভোগে রয়েছে, একই সঙ্গে গত কয়েকদিন পরিবহন খাতে গাড়ি না চলায় শ্রমিকরাও রয়েছে নানা রকম দুর্ভোগে। সব মিলিয়ে এই পরিস্থিতির উত্তরণ চায় যাত্রী এবং পরিবহন শ্রমিকরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এবার চলে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে। সহকর্মী সুমন কুমার দে জানাচ্ছেন কিছুক্ষণ আগের সেখানকার পরিস্থিতি। আমি এখন অবস্থান করছি চট্টগ্রাম নগরীর কাজীডেরি এলাকায়। আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউর আজকে 6ষ্ঠ দিন, অর্থাৎ চট্টগ্রামে আমরা গতকালে দেখেছি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ শীতল ছিল। তখন আমরা দেখেছি চট্টগ্রামের নগরীতে গণপরিবহন অর্থাৎ স্বাভাবিক দিনের মতো চলাচল করছে। দোকান পাট, বিপণী বিতানগুলো সবই খোলা রয়েছে এবং সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত সরকারি অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে। এবং আমরা আজকে সকাল থেকে দেখেছি পোশাক শ্রমিকেরা কিন্তু তাদের নির্ধারিত সময়ে তাদের পোশাক কারখানায় তারা যোগ দিয়েছেন। এবং আমরা নগরীর সিটি গেট, এই নতুন ব্রিজ, অক্সিজেন, আগ্রাবাদ, এই বাদুরতলা, বদরাত 2 নম্বর গেট সহ বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ঘুরে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিটা মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং এই বিজিবি সেনা সদস্যরা টহল দিতে দেখেছি। অর্থাৎ চট্টগ্রামের কথা যদি বলি, চট্টগ্রামের স্বাভাবিক দিনের মতো স্বাভাবিকভাবে সব কিছু চলছে এবং আমরা
এই গতকাল যখন কারফিউ শীতল ছিল তখন নগরীর বেশ কয়েকটি এলাকায় গিয়েছি, তখন দেখেছি অর্থাৎ স্বাভাবিক দিনের মতো তো বলা চলে চট্টগ্রামে এই পরিবেশ খুবই শান্ত এবং স্বাভাবিক জীবন যেন ফিরে আসছে এবং নগরবাসী স্বস্তি বোধ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তো সব কিছু মিলে চট্টগ্রামের স্বাভাবিক পরিবেশ রয়েছে। যেহেতু 9টা থেকে কারফিউ শীতল থাকবে, এখন কিন্তু কারফিউ চলছে, অর্থাৎ আর কিছুক্ষণ পর থেকে কিন্তু কারফিউ শীতল করা হবে এবং গণপরিবহন আরও বাড়বে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার উত্তরের জেলা রংপুরের জনজীবনের খবর জানব সহকর্মী শফিউল করিম শফিকের কাছে। আপনি জানেন সারা দেশের মতো রংপুরেও কিন্তু এই কারফিউ আজকে রংপুরে কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে। আর অফিস আদালত কিন্তু 11টা থেকে 3টা পর্যন্ত চলেছে। আপনাকে যদি দেখাই রংপুরের এই চিত্র, এই শিথিল হওয়ার কারণে কিন্তু এই রংপুরে কিন্তু আজকে এই রিক্সা, অটোরিক্সা, ভ্যান এবং তাতে কিন্তু সাধারণ মানুষের যে জীবনযাত্রাও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আর আমি এখন যদি দেখাই রংপুর সিটি বাজারের সামনে কিন্তু এই বিক্রেতারা আছে দোকানে তাদের পসরা নিয়ে, এখানে কিন্তু এই ক্রেতারা আসছে। আরেকটি বিষয়ে যদি বলি যে এই আজকে কিন্তু এই অফিস এই কারফিউ চলাকালীন অবস্থায় এই আজকে কিন্তু অফিসগুলো যে খুলে দিয়েছে, যার কারণে অফিসগুলোনে কিন্তু অনেকটাই কার্যক্রম চলমান হয়েছে। যে কাজগুলো বন্দি ছিল, ফাইল বন্দি হয়েছিল, তারা কিন্তু কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এই কাজগুলো শুরু করেছে। আর সাধারণ মানুষের সঙ্গে আমার কথা হয়েছিল, তারা যেটা বলার চেষ্টা করেছে এই কারফিউ শিথিল করার ফলে মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আপনাকে যদি বলি যে রংপুরে এই কারফিউ শিথিল করার ফলে মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। এই ছিল রংপুর থেকে কারফিউ শিথিলের সর্বশেষ তথ্য। দেশকে অচল করতেই বিএনপি জামাতের জঙ্গিরা নৈরাজ্য সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আর শিক্ষামন্ত্রী বললেন স্কুল কলেজ খোলার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এইচএসসি পরীক্ষায়। বুধবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নাসির উদ্দিনের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে মাসের শুরুর দিকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। অন্য পক্ষ সুযোগ নিলে যা রূপ নেয় সহিংসতায়। এতে পুলিশের 3 জন এবং আনসারের 1 সদস্য নিহত হন। সচিবালয়ে নিজ নিজ বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকে পুঁজি করে সহিংসতা করেছে স্বাধীনতা বিরোধী চক্র, তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যখন এই দেশের জনগণ ফিল করবে যে স্বাভাবিক হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে আমরাই উঠে নিয়ে যাব। আপনারা নিজেরাই টের পেয়েছেন, গ্রাজুয়ালি এটা নিয়ন্ত্রণে আসছে। নৈরাজ্য সৃষ্টিকারীদের শক্ত হাতে দমনের হুঁশিয়ারিও দেন মন্ত্রী। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পা অভিযুক্ত আমরা সরে দাঁড়াবো না। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, স্কুল কলেজ খোলার আগে পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করা হবে। বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়, তো সেটা পরিস্থিতি এখনো আমরা পর্যবেক্ষণ করছি। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যেটা অগ্রাধিকার, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে। এছাড়া নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। জানান, বিদ্যুৎ বিল দেওয়ার ভোগান্তি কমানোর চেষ্টা চলছে। যেহেতু ব্যাংক বন্ধ ছিল, যার কারণে অনেক বুথে টাকা নেয় নাই, কিন্তু আমরা এখন বলে দিয়েছি, যেহেতু ব্যাংক ওপেন হয়ে গেছে, আমরা বলে দিয়েছি যে সেই সমস্যাটা যাতে না থাকে। এ মাসের শেষ নাগাদ গ্যাস সংকট কমবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। 29-30 তারিখের মধ্যে আমাদের এই গ্যাসের সমস্যাটা, অর্থাৎ এফএসআরইউ সমস্যাটা আমরা মিটে যাবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। বাংলাদেশ সময় 7টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শাফিন আহমেদের একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখেন,
কিছুক্ষণ আগে ভার্জিনিয়ার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের ব্যান্ড তারকা শাফিন আহমেদ ইন্তেকাল করেছেন। শাফিন আহমেদের জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে নজরুল গীতি। নওগাঁর বিভিন্ন উপজেলায় এবার সবজির ভালো ফলন হয়েছে। এসব সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের মাধ্যমে ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। নওগাঁ থেকে হাবিবুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। এবার জেলার সদর উপজেলা, বদলগাছি, মহাদেবপুর, মান্দা, রানীনগর ও আত্রাই উপজেলার অর্ধশতাধিক গ্রামে পটল, মিষ্টি কুমড়া, লাউ সহ বিভিন্ন রকমের সবজির ভালো ফলন হয়েছে। এখান থেকে প্রতিদিনই ট্রাক ভর্তি সবজি যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ভালো ফলন মিলছে বলে জানান চাষিরা। আমরা একটু লাভবান হতে পারবো। জেলার মাটি সবজি চাষের উপযোগী হয় কয়েক বছর ধরেই বিভিন্ন সবজি চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। সবজি আবাদ বিষয়ে নানান ধরনের ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রদর্শনীর যে ধরনের সরকার থেকে উপকরণ সহযোগিতা দেওয়া দরকার সেগুলো তারা পাচ্ছে। এগুলোতে কৃষক এই সবজি আবাদে এগিয়ে যাচ্ছে। চলতি বছর জেলায় 7010 হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। কলা চাষ করে ভাগ্যের চাকা বদলানোর চেষ্টা করছেন রংপুরের কৃষকরা। জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শুধু কলার বাগান। অল্প খরচে ভালো লাভ হওয়ায় এটি চাষে ঝুঁকছেন তারা, আর এতে সার্বিক সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। রংপুর থেকে শফিউল করিম শফিকের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কলা চাষ করে রংপুর অঞ্চলের অনেক পরিবার এখন স্বাবলম্বী। অন্য ফসলের পাশাপাশি এটি চাষের মাধ্যমে পরিবারের ব্যয়ের সংস্থান করছেন তারা। আর্থিকভাবে লাভবান হওয়ায় জেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কলার আবাদ। এরই মধ্যে জেলার গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল হিসেবে স্বীকৃতি পেয়েছে কলা। কলা একবার বীজ গাড়লে এটা 1 বছর মেয়াদি চলে, আর অন্য ফসল বছরে বা 3 মাস পর পর গাড়তে হয়, বছরে 3 ঋতু। অন্যান্য ফসলের তুলনায় কলা আবাদটা একটু লাভজনক। কৃষকরা বলছেন কলা চাষে উৎপাদন খরচের 3 গুণ অর্থ আয় হয়, যা অন্য কোনো ফসলে সম্ভব নয়। কলার আবাদে যে খরচ হয় তার চেয়ে 3 গুণ লাভ হয়। সার লাগে ঠিকই, কিন্তু পরিমাণ মতো বেশিই লাগে, কিন্তু লাভও সেই রকমই হয়। সরকার যদি মনে করেন কইলে হয় তে মনে হয় আমাদের আরো উপকার হলে। গুণে মানে ভালো হওয়ায় দেশ জুড়ে এখানকার কলার চাহিদা রয়েছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। আমাদের রংপুরে এই অর্থ বছরে কলার চাষের পরিমাণ 2180 হেক্টর, যা থেকে প্রায় 82,840 মেট্রিক টন কলা উৎপাদন হবে বলে আমরা প্রত্যাশা করছি। এই কলা চাষের জন্য কৃষকদের যেসব টেকনিক্যাল পরামর্শ, সেগুলো আমাদের যে মাঠ কর্মীরা আছে তারা প্রতিনিয়ত কৃষকদেরকে এইসব পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় এবার 2180 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ নিয়ে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব। আমার হাতে রয়েছে প্রথম আলোর শুরুতেই তাদের শিরোনাম জানব। অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরও 11 মামলা, কোটা সংস্কার আন্দোলন, গ্রেপ্তার আরও 1400। পেটে গুলি, বুকে গুলি, পায়ে গুলি, কাতরাচ্ছেন তারা। বাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি। রয়েছে ইত্তেফাক, তাদের শিরোনাম আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে। প্রধানমন্ত্রী হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার দাবি ওবায়দুল কাদেরের। সমকালের শিরোনাম জানব, এত প্রাণ ক্ষয়, এত ধ্বংসযজ্ঞ। ধারণা ছিল এ ধরনের একটা আঘাত আসবে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে
প্রধানমন্ত্রী কথা বলেছেন। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তাদের শিরোনাম জানব ভিডিও ফুটেজে শনাক্ত হামলাকারীরা, বেরিয়ে এসেছে স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানোর বিষয়ে নানা তথ্য, দেশ জুড়ে চলছে অভিযান, জনগণকে ধ্বংসাত্মক তৎপরতা রুখে দাঁড়াতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। বিদেশি কূটনীতিকরা ঘুরে দেখলেন ক্ষয়ক্ষতি। যুগান্তর তারা শিরোনাম করেছে ছন্দে ফিরছে সারা দেশ, 7 দিনের অচলায়তন ভাঙা শুরু, সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। মোবাইল ইন্টারনেট চালু হতে পারে রবি বা সোমবার থেকে বলেছে পলক। দেশ রূপান্তরের শিরোনাম, যে কারণে তাণ্ডব 4 প্রবেশ মুখে, ঢাকা বিচ্ছিন্ন করার পরিকল্পনা, ক্ষতি 80,000 কোটি টাকা, কমিটি বদলে আলোচনা আওয়ামী লীগে, আশঙ্কা ছিল এমন একটা আঘাত আসবে প্রধানমন্ত্রী। রয়েছে বণিক বার্তা, দেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা শুধু মহাখালীর উপর নির্ভরশীল নয়, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নেপালে 18 জনের মৃত্যু, কেটে ফেলতে হচ্ছে সহিংসতায় গুলিবিদ্ধ অনেকের পা। দ্য ডেইলি স্টার, ইকোনমি উইথ ডিপস স্কেয়ার্স লিম্স অ্যালং, বিজনেস ফ্যাক্টরিজ রিওপেন এইমড কারফিউ ব্রেক, 787 more arrested, nationwide crackdown, 3 missing quota protest coordinators found. Lifting curfew depends on this Friday, minister says in high-profile meeting. জেনে নিলাম আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। এর সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের ইস্যু নিয়ে বিদেশে অপপ্রচার রোধে সম্পাদকের ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী, সহিংসতার চিত্র গণমাধ্যমে তুলে ধরার আহ্বান। ঢাকাসহ 4 জেলায় 7 ঘণ্টা কারফিউ শিথিল, দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় অর্থকষ্টে পরিবহন শ্রমিকরা। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। এবং নওগাঁয় সবজির ভালো ফলনে কৃষকের স্বস্তি, সরবরাহ হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টা, এর আগে বিশেষ বুলেটিন দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।